কারণ রানী জানে এখন যদি ওকে নিয়ে না আসে তাহলে ও আবার ছেলেটার সাথে ঝগড়া বাঁধাবে। তাহলে ম্যাম আপনার নাম মিনা, নাইস নেম। মিনা পিছু ফিরে রিশাদকে হাত উঠিয়ে চড় দেখাচ্ছে। মিনা হচ্ছেটা কি? চল বলছি। মিনার এমন কাণ্ডে রিশাদ কিছুটা ভড়কে যায়। তারপর রিশাদও মিনাকে একটা চড় মেরে দিল। এটা রাজের চোখে এড়ালো না। রাজ হাসতে হাসতে বলে, তুই পারিসও বটে। ও আমাকে চোর দেখালো কেন? ফাজিল মেয়ে একটা, আবার সামনে পেলে তোলে একটা আছাড় মারবো। বুঝেছি, এবার চল। এদিকে মিনা রাগে কটমট কটমট করতে লাগলো। শালার কত বড় সাহস আমার চোখ মারে! ইচ্ছে করছে না চোখ দুটো তুলে মার্বেল খেলি, শালা উল্টো বাদুর। ক্ষমা দে বোন, আর একটু চুপ থাক। এই শাকচুনি, তোর সমস্যা কি বল? হ্যাঁ, আমি বকা দিচ্ছি বজ্জাতটাকে, তাতে তোর এত জ্বলছে কেন? আমার আবার কিসের সমস্যা? তাহলে চুপ থাক। সন্ধ্যার সময় রানী বাইক নিয়ে বের হতেই রাজের মেসেজ পেল। রানী মনে মনে বলে, এই ছেলেটা দেখছি আমাকে জ্বালিয়ে মারবে। প্রতিদিন আমার সাথে ঘোরার কি আছে? নিজেই তো একটা বাইক কিনে নিতে পারে। একটু পর রানী রাজের পাঠানো লোকেশনে আসলো। রাজ রানীকে দেখে ওর দিকে এগিয়ে আসলো। আসছো? দেখতে পারছিস না আসছি না আসছি, আসছি না আসি নাই? ইচ্ছে করছে হেলমেটটা দিয়ে মাথাটা ফাটিয়ে দিতে। আমার মাথা পরে ফাটিও, এখন চলো। আর দাও হেলমেট। মানে স্যার? তুমি না এইমাত্র বললে হেলমেট দিয়ে আমার মাথা ফাটাতে ইচ্ছে করছে। কই স্যার, আমি তো বলিনি। আচ্ছা রানী, আমাকে নিয়ে তোমার ঘুরতে ভালো লাগে না? তাহলে বলে দাও, কাল থেকে তোমাকে আর ডাকবো না। আরে স্যার কি যে বলেন, এখানে ভালো লাগা মন্দ লাগার প্রশ্ন আসছে কেন? আপনি আমার যাত্রী, আর আমি আপনার চাহিদা অনুযায়ী সার্ভিস দিই। ঠিক তো? জি স্যার। তুমি আমাকে স্যার স্যার কেন ডাকো? আমি কি তোমার স্যার? আপনি এত বড় একজন মানুষ, আপনাকে স্যার না বলে উপায় আছে? এখানে বাইক থামাও। ওকে স্যার। চলো ওখানে গিয়ে বসি। আজ আমরা এখানে বসে গল্প করব। কিন্তু স্যার। দূর, এত কিন্তু কিন্তু কেন করো? চুপ করে বসো তো। রানী আর কোনো কথা না বলে রাজের পাশে বসে পড়ল। আমরা কি বন্ধু হয়ে পারি না? রানী এবার অবাকের চরম সীমায় পৌঁছে বলে, স্যার আপনার শরীর ঠিক আছে তো? কেন? আপনি আর আমি বন্ধু। হাসলেন। এভাবে কেন বলছো? কোথায় আপনি আর কোথায় আমি? তাছাড়া আপনি আমার থেকে বয়সে বেশ বড়। আমি। আচ্ছা, তোমার এফবিআইডি নাম কি? মুনসানা জান্নাত রানী। ওকে, তোমাকে আমি রিকোয়েস্ট দিচ্ছি। আমার আইডির নাম হলো মইনুল হাসান রাজ। ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করব? জি করুন। বিয়ে করছো না কেন? বিয়ে বয়স তো হয়েছে। আর বিয়ে? স্যার থাক না, আমরা না হয় কেউ কারোর ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস না করি। আচ্ছা ঠিক আছে, চলো, যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে কিছু খেয়ে নেই। স্যার আমি এখন খাবো না, কারণ আমি আমার এক বান্ধবীর সাথে থাকি। আসার সময় বলে এসেছি রাতের জন্য রান্না যেন না করে। আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো। ওকে চলো, আজ না হয় আমি তোমাদের বিরিয়ানি কিনে দিব। কিন্তু স্যার। আবার কিন্তু? আমি তাহলে প্যাক করে নিয়ে যাব, আমি একটা ফ্রেন্ডের সাথে থাকি। রানী আর কোনো কথা বলল না। এরপর প্যাকেট নিয়ে চলল। রানী রাজকে ওর গন্তব্যে নামিয়ে দিয়ে নিজের নিজে চলল বাসার উদ্দেশ্যে। রাজ বাসার কলিং বেল বাজাতেই রিশাদ দরজা খুলে দিল। রিশাদ রাজকে হাজারটা প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। প্রতি রাতে তুই কোথায় যাস? আমরা 10টায় ফিরে আসি। আগে তো এমন ছিলি না। আবার খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়ছিস না তো? ইত্যাদি ইত্যাদি। প্যাকেটটা ধরো, আমাকে ভিতরে ঢুকতে দে, তারপর তোর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। রিশাদ প্যাকেটটা নিয়ে আবার জিজ্ঞেস করে, কি আছে এই প্যাকেটে? বিরিয়ানি। হঠাৎ বিরিয়ানি আনলি যে? আমাকে ফ্রেশ হতে দে, তুই গিয়ে বিরিয়ানি খাবার ব্যবস্থা কর। খেতে খেতে সব বলবো। ও আমি তোর বউ নাকি? পারবো না আমি। তুই মেয়ে হলে আমি তোকেই বিয়ে করতাম। এবার থাম, যা ফ্রেশ হয়ে আস, আমি খাবার বাসছি। ওকে। এরপর রাজ ফ্রেশ হয়ে খেতে আসলো। এবার বল কাহিনী কি? আসলে আমি রিয়াকে মনে মনে সেই 5 বছর আগে থেকে ভালোবেসে আসছি। সেদিন ওকে ভালোবাসার কথা জানালে ও আমাকে রিজেক্ট করে চলে যায়। তখন খুব কষ্ট হয়েছে। হঠাৎ খোঁজ পেলাম এক লেডি বাইকারের। মনের কষ্টটা দূর করার জন্য প্রতি রাতে সেই লেডি বাইকারের সাথে ঘুরে বেড়াই। লেডি বাইকার মানে ঠিক বুঝলাম না। আমি যেদিন বাড়ি থেকে ফিরে আসি সেদিন লেডি বাইকারের সাথে পরিচয়। আমি
উবার অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাই আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তখন এসে হাজির হয় লেডি বাইকার। প্রথমে বুঝতে পারি যে একজন নারী। বাসার কাছে এসে যখন হেলমেট খুলল তখন বুঝতে পারলাম সে আসলে একজন নারী। ও এই ব্যাপার দোস্ত, তুই কিন্তু অলরেডি ভুল করে বসে আছিস। আবার নতুন করে কোনো ভুল করিস না। নিজের কষ্টটাকে ভুলাতে গিয়ে অন্যকে ব্যবহার হবে তার মনে কষ্ট দিয়ে বসিস না। মানে? মানে মানেটা খুব সহজ। যেহেতু বললি সেই একটা মেয়ে, তাকে এখন ব্যবহার করছিস রিয়াকে ভুলে থাকতে। আবার এটা যেন না হয় লেডি বাইকার আবার তোর প্রেমে না পড়ে। আরে কিসব উল্টাপাল্টা বলছিস? তবে আশ্চর্যের বিষয় কি জানিস? মেয়েটার নাকি এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। অনাথ একটা মেয়ে, একা একাই ঢাকা শহরে থাকে শুধুমাত্র একটা বান্ধবীর সাথে। দোস্ত, এইটাই কিন্তু একটা সমস্যা। পৃথিবীতে যার কেউ থাকে না তার কিন্তু কোনো একজন বিশ্বাসী মানুষ আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। ওর সাথে চলতে চলতে তুইও ঠিক সেই বিশ্বাসটা অর্জন করে বসিস না। তুই সবসময় সব কিছুর একটা নেগেটিভ দিক বের করে ছাড়বি। এখন খা, আগামীকাল অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এই রিশাদ মাহমুদ যা বলে শেষ পর্যন্ত সেটাই কিন্তু হয়। এদিকে রানীও বাসায় আসলো। বিরিয়ানি প্যাকেট মিনার হাতে দিয়ে বলে, খাবার রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। রানী ফ্রেশ হয়ে খেতে বসলো। আজ বিরিয়ানিটা কে কিনে দিয়েছে জানিস? ঠিক বুঝলাম না, বিরিয়ানি কিনে আনার কথা ছিল তোর তাহলে? হ্যাঁ, কিন্তু আজকে বিরিয়ানিটা কিনে দিল আমার সেই যাত্রী। তুই তার বিরিয়ানি নিতে গেলি কেন? অনেক জোর করলো, তাই ভদ্রতার খাতিরে নিয়েছি। ঠিক আছে, তবে আজ এনেছিস ভালো কথা, নেক্সট টাইম আর আনবি না, তাহলে আমি খাবো না। ওকে আমার জানের শাকচুন্নি। শালি, তুই আমাকে শাকচুনি বলি? তোর কোনো দিন ভালো হবে না। তোর বর কি হলো, বাক্যটা শেষ কর। আমার বর কোনো দিন আমাকে ভালোবাসবে না এটাই তো বলতে চেয়েছিস? সারা জীবন তোমার মুখে এই কথাটা শুনে আসছি, আর দেখ কেমন তোর কথাটাই সত্যি হয়ে গেল। সরি রে দোস্ত, আমি বুঝতে পারিনি, আর কোনোদিন বলবো না। সমস্যা নেই, সত্যিই তো বললি। আর বাদ দে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, কাল আমাদের ভার্সিটির প্রথম দিন। মিনা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পরদিন সকালবেলা রানী আর মিনা দুজনেই নাস্তা করে বোরখা পরে ভার্সিটিতে আসলো। ক্লাসে বসে আছে। কিছু সময় পর ডিপার্টমেন্টের প্রধান ও আরও কয়েকজন স্যার ম্যাম ক্লাসে আসলো। সবাই দাঁড়িয়ে স্যার ম্যামদের সালাম দিল। চেয়ারম্যান স্যার সবাইকে বসতে বলল। চেয়ারম্যান স্যার, আমি তোমাদের ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ আব্দুল রশিদ খান। আর আমার সাথে যাদের দেখছো তারা হলো তোমাদের স্যার ম্যাম। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি যেন তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো। এখন তোমাদের সাথে থাকছে তোমাদেরই টিচার রিশাদ মাহবুব। আমি রিশাদ মাহমুদ। আজ প্রথম দিন, তাই কোনো পড়া হবে না। চলো সবাই পরিচিত হয়ে নেই। আস্তে আস্তে সকল স্যার ম্যামদের সাথে পরিচয় হয়ে যাবে বলেই সবাই চলে গেল। শুধু রয়ে গেল রিশাদ মাহমুদ। এদিকে রিশাদকে দেখে মিনার যেন প্রাণ পাখি উড়াল দেওয়ার পালা। হার্টবিট রকেটের গতিতে বাড়তে লাগলো। ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে রানীকে বলতে লাগলো, দোস্ত, আমার কাম সারছে। সেই দিনে সেই ছেলেটা না, না জানি আমার কপালে কি আছে, আল্লাহ বাঁচাও। একদম ঠিক হয়েছে, সব সময় নিষেধ করি ছেলেদের সাথে লাগতে যাবি না, বিপদে পড়বি। শুনেছিস কখনো আমার কথা? ভালোই হলো, তোকে সায়স্তা করার জন্য একজনকে তো পেয়ে গেলাম। চুপ কর বোন। প্রথম থেকে সবার পরিচয় জানতে জানতে এবার রানীর পালা। রানী উঠে দাঁড়িয়ে, স্যার, আমি মুনসানা জান্নাত রানী। তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। আচ্ছা বসো। এবার মিনার পালা। মিনা ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার, আমি তাসমিয়া জাহান মিনা। এবার মনে পড়েছে, তুমি সেই মেয়েটা না যে শপিং মলে আমার সাথে বেয়াদবি করেছিলে? মিনা মাথা নিচু করে আবার বলল, সরি স্যার, আর কোনো দিন হবে না। আর মনে মনে রিশাদের গোষ্ঠীর তসবি পড়ছে।
রিশাদও মনে মনে বলে, ওয়েট ম্যাম, আজ প্রথম দিন তাই তোমাকে কিছু বললাম না, তবে আস্তে আস্তে দেখতে থাকো তোমার সাথে ঠিক কি কি হয়। জাস্ট ওয়েট অ্যান্ড হোশ। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে রিশাদ বলে, প্লিজ ওকে বসো। আচ্ছা আমি তাহলে আসি, এক এক করে সব স্যার ম্যাডামগণ আসবে তোমাদের সাথে পরিচয় হতে। বলে চলে গেল। এরপর ক্লাসে আসলো রাজ। আমি হলাম মইনুল হাসান রাজ, তোমাদের টিচার। প্রথম দিন ভার্সিটিতে এসে কার কি অনুভূতি জানতে পারি? সবাই একসাথে বলে। আচ্ছা, তাহলে আমি এক এক করে জিজ্ঞেস করি। রানীর দিকে আঙ্গুল দিয়ে বলল। ইউ, হোয়াটস ইয়োর নেম? রানী হঠাৎ রাজের কথাই যেন চমকে উঠল। মনে মনে বলে, এত স্টুডেন্ট থাকতে আমাকেই কেন? এখন কি করব? আমি কথা বললেই তো সে ধরে ফেলবে আমি সেই লেডি বাইকার। রাজ আবার বলল, তো তুমি বোবা নাকি? স্যার, আমি কথা বলতে পারি। আমার নাম রানী। আর ভার্সিটির প্রথম দিনের অনুভূতি সত্যি অসাধারণ। মনে হচ্ছে যে স্বপ্নগুলো এতদিন দেখে এসেছি তার প্রথম ধাপ পার হলাম। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। তবেই তো স্বপ্নটাকে হাত বাড়িয়ে ছুঁতে পারবো। গুড। তোমার কনফিডেন্স দেখে একটা কথা বলবো, চেষ্টা করো আর এগিয়ে গিয়ে স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যাও। তোমাদের সাহায্য করার জন্য আমরা তো আছি, সঠিক পথ দেখানোর জন্য। ও হ্যাঁ, আর একটা কথা, তোমার ভয়েসটা খুব চেনা চেনা মনে হচ্ছে। রানী এবার দাঁড়ালো। একটা মেয়ে দাঁড়িয়ে বলে, স্যার, আমি নীরা। কিন্তু একটা ব্যাপার ঠিক মেলাতে পারছি না। রেশাদ স্যার মিনাকে দেখে বলে তোমাকে চেনা চেনা লাগছে, এখন আবার আপনি বলেন রানীর ভয়েসটা চেনা চেনা মনে হচ্ছে। দেখো নীরা, প্রথম দিনে স্যারদের সাথে এমন কোনো জোকস করো না যাতে করে তোমার উপর একটা খারাপ ধারণার সৃষ্টি হয়। সরি স্যার। ওকে নীরা, এবার তুমি বলো তোমার অনুভূতির কথা। স্যার, আমার কোনো অনুভূতি নেই। আব্বুর জন্য পড়তে হচ্ছে, তাই ভার্সিটিতে আসা। আমি পড়তে চাই না, কিন্তু বাবা জোর করে পড়াবেই। আর আমি তো শ্বশুর বাড়ি যেতে চাই, কিন্তু এই কথা আব্বুকে কে বোঝাবে? নীরার এমন কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। শাট আপ ইডিয়ট, কখন কি কথা বলে হয় তাও জানো না। মেজাজটা পুরো ঘেটে দিল। রাজ রাগ গজগজ করে তার রুমে চলে আসলো। তোর আবার কি হলো? এত রেগে আছিস কেন? আর বলিস না, কোত্থেকে যে সব ফাজিল স্টুডেন্ট আসে আল্লাহ জানে, মেজাজটা পুরো বিগড়ে দিল। এরপর রাজ সবটা বলে। রিশাদ রাজের কথা শুনে হেসে দিল। তুই হাসছিস, আর আমার ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মারতে। তোর ইচ্ছেটা আপাতত দমিয়ে রাখ। আজ ক্লাসে কাকে দেখলাম জানিস? কাকে? সেদিনের সেই শপিং মলের মেয়েটা। আজ প্রথম দিন তাই কিছু বলিনি, তবে আস্তে আস্তে ওর অবস্থা আমি যে কি করব তা আমি নিজেও জানি না। ভুলে যান না, কেন শুধু শুধু একটা মেয়ের পিছনে রাখতে যাবি? হিতে যেন বিপরীত না হয়। সময় সব কিছু বলে দেবে। জানি তো তুই আমার কথা শুনবি না। রানী আর মিনা ক্লাস শেষ হলে নিজের বাসায় চলে আসে। মিনা, জানিস আমার সেই যাত্রীটা আর কেউ না, সে হলো আমাদের রাজ স্যার। এখন ভাবছি নিজেকে তার কাছ থেকে কতদিন লুকিয়ে রাখতে পারবো। আজই বললো তোমার ভয়েসটা চেনা চেনা মনে হচ্ছে। তুই লেডি বাইকার, তা সে জানলেই বা কি? না রে, আমি কারোর করুণার পাত্রী হয়ে থাকতে চাই না। এমনিতেই তাকে আমি বলছি যে আমি অনাথ, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তাতে কি হয়েছে? আমার অসহায়ত্বের কথা তো আগেই জেনে গেছে। এখন চাই না সে আমাকে কোনো সাহায্যে এগিয়ে আসুক, এই আর কি। সন্ধ্যাবেলা রানী বাইক নিয়ে বের হতেই রাজের মেসেজ আসলো। কি আর করার, অনিচ্ছা থাকা সত্ত্বেও যেতে হলো। একটু পর রানী রাজের সামনে এসে বাইক থামালো। রানী রাজের হাতে হেলমেট দিয়ে বলে, আজ কোথায় যাবেন? হাতির ঝিল চলো। ওকে, বাইকে বসুন। রানী রাজকে নিয়ে হাতির ঝিল আসলো। চলো গিয়ে ওইখানে বসি। রানীও আর কোনো কথা না বলে রাজের সাথে গিয়ে বসলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। জি স্যার, করুন। তুমি কি লেখাপড়া করো? স্যার, গতকালকে বলেছি আমরা যেন কারো ব্যক্তিগত ব্যাপার জিজ্ঞেস না করি, কিন্তু আজকে আবার জিজ্ঞেস করে বসলেন। আচ্ছা, বলতে না চাইলে থাক, জোর করব না। তাহলে এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন? সমস্যা নেই, বলো।
আপনি প্রতি রাতে আমার সাথে ঘুরতে কেন বের হন? কেন? কেন, তোমার ভালো লাগে না? স্যার, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। তাহলে শোনো, আমার আবার তোমাকে ব্যক্তিগত কথা বলতে আপত্তি নেই। আসলে আমি একটা মেয়েকে 5 বছর যাবৎ ভালোবাসি, সেদিন তাকে ভালোবাসার কথা জানালে সে আমাকে রিজেক্ট করে দিয়ে লন্ডন চলে যায়। মনের কষ্টটাকে ভুলে থাকার জন্য তোমার সাথে ঘুরে বেড়াই। কি বলছেন স্যার? আপনার মতো একজন মানুষকে রিজেক্ট করলো? তাহলে সে কি চায়? রাজ মনে মনে বলে, সরি রানী, তোমার তার কারণটা বলতে পারলাম না। কেন জানি মনটা খুব করে বাধা দিচ্ছে তোমাকে বলতে। রানী আবার বলে, কি হলো স্যার, কথা বলছেন না কেন? জানি না কেন রানী, তোমার মুখে স্যার ডাকটা শুনতে একদম ভালো লাগে না। শুধু স্যার স্যার করেই যাচ্ছ। রানী মনে মনে বলে, আপনি যে আমার সত্যিকারের স্যার, এখন স্যার বলবো না তো কি বলবো? আচ্ছা বাদ দাও, একটা মজার কথা শুনবে? শুনবো, বলুন। আজ আমাদের ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে, তো ওদের সাথে পরিচিত হতে যাই। এর পরের ঘটনা সবটা বলল। রানী শুনে হাসতে শুরু করলো। রানীর হাসির শব্দ শুনে রাজ রানীর দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? তোমার হাসিটা খুব সুন্দর। তোমার হাসি শুনে একটা নাম দিতে ইচ্ছে হচ্ছে, সুহাসিনী। এতদিনে তুমি একবারও হাসোনি, এই প্রথম হাসলে। আজ থেকে তোমাকে আমি ডাকবো সুহাসিনী। সুহাসিনী শব্দের অর্থ জানো? রাজের কথা শুনে রানীর মুখটা অন্ধকারের কালো ছায়ায় ঢাকা পড়ল, আর মনে মনে বলে, লাস্ট কবে এইভাবে প্রাণ খুলে হেসেছি আমারও ঠিক মনে নেই। মাঝে মাঝে যদি মনের মাঝে যদি অশান্তির পাহাড় চেপে থাকে, তাহলে হাসবো কি করে? কি হলো, চুপ হয়ে গেলে কেন? জি স্যার, জানি যার হাসি সুন্দর তাকে সুহাসিনী বলে। ঠিক বলেছ, কিন্তু রাজকে থামিয়ে দিয়ে রানী বলতে শুরু করলো, আমি জীবনযুদ্ধে পরাজিত একজন সৈনিক। ছোটবেলার স্বপ্নটা এক নিমেষেই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। হৃদয়ের মাঝে রয়ে গেল শুধু অজানা অনেক অনুভূতি, যাকে আঁকড়ে ধরে বেঁচে আছি। এটাও যদি চলে যায়, তাহলে দেহ থেকে প্রাণ পাখি নামক পাখিটা বের হয়ে আমাকে ছেড়ে উড়ে যাবে। তাই কিছু অনুভূতি একান্ত আপন হয়ে থাকুক, সারা জীবন যাতে আগামী পথ চলার সঙ্গী হতে পারে। একদম ঠিক বলেছ। কিছু অনুভূতি একান্ত নিজের থাকা উচিত, হোক সেটা ভালো লাগার বা মন্দ লাগার। তবে রানী, অনুভূতিটাকে অনুভব করতে হয়, তাহলে তো অনুভূতিটা জাগ্রত হয়। তার হয়তো কোনোদিন সম্ভব হবে না। বুঝছি, তোমার মনের মাঝে কোথাও একটা লুকোনো কষ্টের পাহাড় জমে আছে। সেটাকে কখনো খুঁজে বের করার চেষ্টা করবেন না, তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবে না। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। লেট করলে বান্ধবীটা চিন্তা করে। ওকে চলো। রাজ বাসায় আসার পর বাবা ফোন করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিছু বলবা? তোমার বইয়ের ব্যাপারে কিছু ভাবলে? জি বাবা, আমি আগামীকাল ডিভোর্স লয়ারের কাছে যাব, তাই তো আসার সময় কাবিনে একটা জিরক্স কপি নিয়ে এসেছি। আর একটা বার ভেবে দেখলে হতো না? না বাবা, আমার ভাবা হয়ে গেছে। ডিভোর্স পেপার পেলে সই করে তোমাকে পাঠিয়ে দিব। দেখো বাবা, পরে যেন এই নিয়ে আফসোস করতে না হয়। তখন কিন্তু আমি কিছুই তোমার জন্য করতে পারবো না। আমার আর কিছুই বলার নেই। তবে কি জানো, তোমার জন্য আমি বেস্ট লাইফ পার্টনার নিয়ে আসছিলাম, কিন্তু তুমি হিরোকে কাঁচ মনে করেছো। যাই হোক, লাইফটা তোমার, তুমি ভালো বোঝো। আচ্ছা রাখি, ভালো থেকো। বলে ফোনটা কেটে দিয়ে আবার রানীকে ফোন করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনার বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু মা তুমি আমাকে আঙ্কেল কেন ডাকছো? বাবা বলে ডাকো। সরি আঙ্কেল, সেই অধিকার আপনার ছেলে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই বাবা বলে ডাকতে পারলাম না। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি যদি রাজকে ওর ছোটোবেলাতেই বলে দিতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। মা তুমি আমাকে ক্ষমা করে দিস, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। থাক না আঙ্কেল এইসব কথা, আল্লাহ আমার ললাটে যা লিখে রাখছে সেটাই হবে, এতে আমার বা আপনার কোনো হাত নেই। যাই হোক, কিছু বলবেন? আজ তোমার ভার্সিটির প্রথম দিন ছিল, তা কেমন কাটলো তোমার প্রথম দিন? ভালো। তুমি তোমার লেখাপড়া চালিয়ে যাও, সব খরচ আমি দিব।
না আঙ্কেল, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমি আমার খরচ নিজেই বহন করতে পারবো। তাছাড়া যেখানে অধিকারটাই নেই সেখানে আমি হাত পেতের টাকাটাই বা নেই কি করে? ক্ষমা করবেন আমাকে। মা, তুমি আমাকে সারা জীবনের জন্য অপরাধী বানিয়ে দিলি। জানি না এই পাপের ক্ষমা আল্লাহর কাছে পাবো কি। প্লিজ এইসব কথা আর বলবেন না, আমার খুব রাগ লাগে। আচ্ছা ঠিক আছে, বলবো না। ভালো থাকিস মা, আর মাঝে মাঝে বুড়ো বাপটার খবর নিস। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আর একটা কথা, আমার জন্য একদম চিন্তা করবে না। আমি ভালো আছি, চিন্তা করে প্রেশার বাড়াবেন না। ওষুধ ঠিক মতো খাবে। রাজের বাবা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে। ঠিক আছে মা। ফোনে কথা বলা শেষ হলে মিনা জিজ্ঞেস করলো, তোর শ্বশুর মনে হয় ফোন করেছিল। রে, তুই কেন ওনার পরিবারের লোকের সাথে কথা বলিস? এসব তুই কি বলছিস? আমাদের সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি। তুই এখনো আশায় আছিস যে তোর বর তোকে ফিরিয়ে নিবে? কেন থাকবো না? কারণ সে যে আমার না দেখা প্রথম প্রেমের অনুভূতি। যাকে ঘিরে সাজিয়েছি স্বপ্নের বাসর, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় কি করে? তুই একটা বেহায়া। হ্যাঁ রে, আমার মনটা যে বড্ড বেহায়া, শুধু বারবার বরের কথাই মনে করিয়ে দেয়। তোর খুঁড়ে খুঁড়ে সালাম বোন, লায়লা মজনুর প্রেমে বিভোর, অথচ মজনু জানতেও পারলো না। সকালবেলা রানী আর মিনা ভার্সিটিতে আসলো। ক্লাসে বসে মিনা আল্লাহর নাম জপ করছে যেন রিশাদ স্যারের মুখোমুখি না হতে হয়। ভয়ে মুখটা চুপসে গেছে। কি হলো তোর? ফুল স্পিডে ফ্যান চলছে, তারপরেও ঘামছিস? শরীর খারাপ লাগছে না তো আবার? আরে না, ভয় লাগছে না। জানি রিশাদ স্যার আমার সাথে কি করে, তাই। আরে এত চিন্তা করিস না, কিছু বলবে না। তাই যেন হয়। এদিকে রিশাদ মনে মনে টার্গেট নিয়েই ক্লাসে আসছে। আজ মিনাকে মনের মতো করে অপমান করবে। রিশাদ ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে তাকে সালাম দিল। রিশাদও সালামের জবাব দিয়ে বসতে বলল। রিশাদ লেকচার দেওয়ার ফাঁকে ফাঁকে একজন তার করে প্রশ্ন করছে। এরপর রিশাদ বলে, তোমরা যেহেতু বাংলায় অনার্স করছো আর আমি তোমাদের বাংলা সাহিত্য পড়াই, তাই সাহিত্যের বাইরে কোনো প্রশ্ন করব না। ওকে রানী, তুমি দাঁড়াও। রানী দাঁড়াতেই ওর দিকে প্রশ্ন ছুড়ে দিল। তুমি বলো, ইডিপাসের লেখকের নাম কি? জি স্যার, সফোক্লিস। এটাকে বাংলায় অনুবাদ কে করেছে? সৈয়দ আলী আহসান। গুড, তুমি বসো। মিনা দাঁড়াও আর বলো, ইডিপাস কোন ধরনের সাহিত্য? গ্রিক ট্র্যাজেড। ট্র্যাজেডির মানে কি? বিয়োগান্তক নাটক। এবার বলো, এই নাটকের দেবদত্তদের দৌববাণী কে ছিল? স্যার, এটা আমার জানা নেই। এবার রিশাদ সুযোগ পেল মিনাকে অপমান করার। কি তুমি এই বিখ্যাত নাটকটার মূল কাহিনী জানো না? কি করে বাসরিতে চান্স পেলে? নাকি 2 নাম্বারই করেছো? তোমার তো বাসরিতে পড়ার কোনো যোগ্যতাই নেই। কোথা থেকে যে এইসব ফালতু মেয়ে আসে বাসরিতে পড়তে? যদি জিজ্ঞাসা করতাম বলিউড হিরোদের জীবন বৃত্তান্ত বলো, গড়গড় করে বলে দিত। কান ধরো আর দাঁড়িয়ে থাকো। মিনা দাঁতে দাঁত চেপে রিশাদের কথাগুলো সহ্য করছে আর মনে মনে রিশাদের সেরাত্ব করছে। রিশাদও মনে মনে অনেক খুশি আজ মনের মতো অপমান করতে পেরেছে বলে। আমি বলছি, দৌববাণী কি ছিল? থিবির রাজা লিয়াস উ ইয়েকাস তার পুত্র সন্তান ইডিপাস জন্ম নেওয়ার পর নামকরণের আগেই দৌববাণীর মাধ্যমে জানা গিয়েছিল এই সন্তান পিতাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে এবং সন্তান জন্ম দেবে। এমন ভয়াবহ ও বিতর্কিত পরিণতি থেকে বাঁচতে পা থেকে ফেলে দিতে ইডিপাসকে মেষপালকের কাছে দেওয়া হয়, কিন্তু মেঘপালকের দয়া হয় শিশুটির প্রতি। ফলস্বরূপ দেবতাদের দৌববাণী সত্যিতে রূপান্তরিত হয়। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাস শেষ করে রিশাদ চলে গেল নিজেদের রুমে। রাজ রিশাদকে দেখে জিজ্ঞেস করে, কিরে, আজ এত খুশি কেন? আজ মনের মতো করে মিনাকে বকা দিয়েছি। দেখ, আমরা কিন্তু টিচার আর ওরা আমাদের স্টুডেন্ট। ওদের সাথে বেশি খারাপ ব্যবহার করা ঠিক হচ্ছে না। কিন্তু আমি যে মিনাকে শাস্তি দিয়েই যাব। তোর যা খুশি তাই কর। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি আসি।
এদিকে মিনাকে বাকি সবাই মিলে ইনসাল্ট করতে লাগলো। মিনা সহ্য করতে না পেরে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। রানীও মিনার পিছু পিছু মিনা মিনা করতে ডাকতে ডাকতে বের হতে যাবে, এখন রাজেশ স্যারের সাথে দরজার সামনে ধাক্কা খেলো। রানী পড়ে যেতে নিলে রাজ ওকে ধরে ফেলে। বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। রাজ রানীকে সোজা করে দাঁড় করিয়ে দিল। রানী কি হলো, এভাবে হন্তদন্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছ কেন? ক্লাস করবে না? সাহায্য করার জন্য ধন্যবাদ। না স্যার, ক্লাসে করব না। কেন? রানী এরপর ক্লাসে ঘটে যাওয়া ঘটনাগুলো বলল। সরি, মিনা বড্ড অভিমানী মেয়ে। জানি না এখন নিজের অবস্থা নিজেই কি করে। আমি আসি, আগামীকাল আপনার ক্লাস করব। ওকে, যাও। রাজ মনে মনে রিশাদকে বকা দিতে লাগলো। রানী মিনা খুঁজতে শুরু করলো। অনেক খুঁজতে খুঁজতে দেখলো একটা গাছের নিচে বসে আর কাঁদছে। রানী গিয়ে মিনার পাশে বসলো। চল আমরা বাসায় যাই, আর কাঁদিস না। তুই জানিস আমার জীবনে এমন স্যার আর পাইনি। রিশাদ স্যার বড্ড অহংকারী। তার মানসিকতা তার মন মানসিকতা এতটা নীচ আমি ভাবতেও পারিনি। তার জন্য আমার হৃদয়ে জমে আছে একরাশ ঘৃণা। পৃথিবীতে সব মানুষ যদি এক হতো, তাহলে দুঃখ কষ্ট নামক অদৃশ্য বস্তুর কোনো অস্তিত্বই থাকতো না। এবার চল। চল, আমি আর কোনোদিন রিশাদ স্যারের ক্লাসই করব না। এরপর দুজনে বাসায় চলে আসলো। এদিকে রাজ ক্লাস শেষ করে রুমে এসে দেখলো রিশাদ মনের আনন্দে চেয়ারে বসে গুনগুন করে গান গাইছে। এই অবস্থা দেখে রাজের মাথা পুরো গরম হয়ে গেল। তুই এতটা বদমেজাজি কেন বলতে পারিস? আমি বদমেজাজি বা তোর থেকেই অনেকটাই কম। বাজে কথা রাখ, ক্লাসে কি হয়েছে শুনবি? কি হয়েছে? তুই চলে আসার পর সবাই মিলে মিনাকে যা না তাই বলে অপমান করছে। মেয়েটা কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে গেল। একদম ঠিক হয়েছে। তোর সাথে কথা না বলে দেয়ালে মাথা ঠুকে মরে যাওয়া ভালো। বিকেলবেলা রাজে তৈরি হওয়া দেখে রিশাদ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? ডিভোর্স লয়ারের কাছে। তাহলে তুই সিদ্ধান্ত নিয়ে নিলি? হুম। তুই জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছিস। দেখ ভাই, মানুষের চোখের দেখা বা জানার মাঝেও ভুল থাকতে পারে। হেয়ালি না করে সরাসরি বল, কি বলতে চাস? তোর কি মনে হয় তোর বাবা তোকে এত শিক্ষিত করে গড়ে তুলছে আর তোর বউকে অশিক্ষিতই রেখে দিল? তুই কি তোর বউয়ের সম্পর্কে কিছু কখনো জানতে চেয়েছিস? সে কি করে, কতটুক লেখাপড়া করছে? না, প্রয়োজন মনে করিনি। কারণ সে একটা অনাথ মেয়ে, লেখাপড়া করবে কোথা থেকে? দাদু নিশ্চয়ই লেখাপড়া করায়নি। আগের দিনের মানুষ তো চিন্তা করছে বিয়ে তো হয়ে গেছে, লেখাপড়া করিয়ে কী লাভ। তোর সাথে যুক্তিতে আমি পারবো না। তোর যা ইচ্ছে তাই কর, তবে হিসেবের খাতাতে সব কিছু হিসাব করে রাখিস, যাতে পরবর্তীতে হিসাব মিলাতে সুবিধে হয়। যেখানে আবার কোনো সমীকরণ মিলাতে গিয়ে মন আর মস্তিষ্কের দাণ্ডব যুদ্ধের সম্মুখীন হতে না হয়। আর একটা কথা, তোর বউয়ের নামটা কি জানিস? না, তাও জানি না। জেনে কি করব? যার সাথে সংসারটাই করবো না তার সম্পর্কে জেনে কী লাভ? যা ভাই, তুই যা, তোকে আর কিছু বলার নাই। সন্ধ্যার দিকে রাজ রানী ফোনে মেসেজ পাঠালে রানী ফোন ব্যাক করে বলল, স্যার আজ বের হব না, শরীরটা ঠিক লাগছে না। কি হয়েছে? মাথা ব্যথা করে। ওকে, তুমি রেস্ট নাও। পরদিন সকালে দুজনে ভার্সিটিতে আসলো, কিন্তু মিনা ক্লাসে আসলো না, বসে রইল সেই গাছের নিচে। কিরে, এখানে বসলি যে, ক্লাসে যাবি না? রিশাদ, বজ্জাদের ক্লাস করব না। তুই যা, ক্লাস শেষ হলে আমাকে ফোন করিস। আচ্ছা তাহলে তুই থাক, আমি ক্লাসে যাই। রানী ক্লাসে আসলো। একটু পর রিশাদও আসলো। ক্লাসে এসে চারদিক চোখ বুলিয়ে মিনাকে খুঁজতে লাগলো। রানী আছে ক্লাসে, কিন্তু মিনা নেই। রিশাদের মেজাজটা পুরো বিগড়ে গেল। রানী, আজ মিনা আসেনি? না স্যার। তুমি মিনাকে বলে দিও, যদি আমার ক্লাস না করে তাহলে ওকে আমি আমার সাবজেক্টে ফেল করিয়ে দিব। রিশাদের ক্লাস শেষ হলে রানী ফোন করে মিনাকে ডাকলো। এদিক রাজও ক্লাসে এসেছে। মিনা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। ক্লাস শেষ হলে আমার রুমে তুমি আর রানী এসো। জি স্যার, আসবো। ক্লাস শেষ হলে রানী আর মিনা রাজের সাথে রুমে আসলো। রাজ আর রানী, তোমরা দুজন যদি বাইরে যেতে। দেখ রিসাদ, বাড়াবাড়ি করাটা কি ঠিক হচ্ছে?
এই প্রশ্নটা আমাকে না করে তুই নিজেকে কর, উত্তর পেয়ে যাবি। রাজ রাজ রাগে গজগজ করতে করতে রানীর হাত ধরে টানতে টানতে বলছে। চলো আমরা বাহিরে যাই। হঠাৎ রাজের স্পর্শ পাওয়াতে রানীর মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। এই প্রথম কোনো পুরুষের হাতে স্পর্শ পেল ওর হাতে, তাও আবার একটা পরপুরুষের। রানী হা হয়ে তাকিয়ে আছে রাজের দিকে। বাহিরে আসতেই রাজ রানীর দিকে তাকালো। এত বিস্ময়ের চোখে আমার দিকে তাকিয়ে আছো কেন? জি স্যার, বলবো। স্যার, আমার হাতটা ছাড়ুন। এবার রাজের খেয়াল হলো ওর রানীর হাত ধরে আছে। ও সরি রানী, মাথা গরম হয়ে গেছিল তাই কখন তোমার হাত ধরেছে খেয়াল নেই। ইটস ওকে। কিন্তু স্যার, রিশাদ স্যারের মতি গতি আমার ঠিক লাগছে না। প্লিজ আপনি কিছু একটা করুন। চিন্তা করো না রিশাদ এতটাও খারাপ না, হয়তো 2-4টা বকা দিবে আজ ওর ক্লাস করেনি বলে। আমার মনে হচ্ছে রিশাদ স্যার মিনাকে তার নিজস্ব সম্পত্তি মনে করছে। আপনি বলেন, একটা মেয়ের ওপর এতটা অধিকার খাটানো কি ঠিক হচ্ছে? তাই তো। মিনা বড্ড অভিমানী। দেখা গেল রিশাদ স্যারের এই ব্যবহারের কারণে ও লেখাপড়াই ছেড়ে দিল। আচ্ছা আমি রিশাদকে বুঝিয়ে বলবো। একটু পর মিনা মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসলো। রানীও মিনার পিছু পিছু হাঁটতে লাগলো। মিনা স্যার তোর সাথে কিছু করেনি তো? কি সব উল্টোপাল্টা বকছিস? সে আমার সাথে কি করবে? তবে কথাটা শুনিয়েছে অনেক, আর অনেক দিন দেখব। তারপরে যদি হিটলারটা আমার সাথে এই রকম ব্যবহার করে, তাহলে আমি ভর্তি বাতিল করে প্রাইভেটে ভর্তি হব। পড়বো না আমি আর ইউনিভার্সিটিতে। তাতে আমার কপালে যায় থাকুক। রানী মনে মনে বলে, ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। ফালতু কথা রাখ, আর চল বাসায় যাই। জানিস, আজ আমাকে মাথা মোটা ইডিয়েট বলছে। ইচ্ছে করছিল গালে একটা ঠাস করে চড় লাগিয়ে দিই। শালা হনুমান, তোর বউ তোকে জীবনে ভালোবাসবে না। মিলিয়ে নিস আমার কথা। আবার এই কথা? প্লিজ এই অভিশাপটার কাউকে দিস না। তুই আমাকে এই কথা বলতে বলতে সত্যি হয়ে গেছে। তোকে তোর স্বামী মেনে নেয়নি, এখন এটা আমার দোষ হলো? দেখ, আমি সেটা বলতে চাইনি। হয়েছে, থাক, আর বলতে হবে না। আমি তোকে এই কথাটা কোনোদিন সিরিয়াস হয়ে বলিনি। আমি তো শুধু তোকে খ্যাপানোর জন্য বলতাম। আচ্ছা বাদ দে, একটা রিক্সা ডাক। দুজনে রিক্সা করে বাসার দিকে রওনা করলো। অন্যদিকে রাজ রুমে ঢুকে, তুই কি চাস মিনা আর এই ভার্সিটিতে না পড়ুক? মানে? মানেটা খুব সহজ। এখন মিনা যদি লেখাপড়া ছেড়ে দেয় তখন নিজেকে ক্ষমা করতে পারবি? লেখাপড়া ছেড়ে দেবে কেন? তোকে বুঝিয়ে কোনো লাভ নেই, তোর যা ভালো মনে হয় সেটাই করতে পারিস। এভাবে কেটে গেল কয়েকদিন। কিন্তু রিশাদের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। রানীও প্রতিনিয়ত রাজের কাছে নালিশ করে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। রিশাদ স্যার মিনাকে জানা না তাই বলে অপমান করলো। তবে আজ রানীকেও ছাড় দেয়নি। রানী আর মিনা উপায় না পেয়ে রাজের কাছে আসলো। আসবো স্যার। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজও বুঝি নালিশ করতে এসেছো? স্যার, আজ আমি নালিশ করতে আসিনি। আজ আপনাকে জানাতে এসেছি রিশাদ স্যারের অপমানগুলো আর সহ্য হচ্ছে না। আর একদিন দেখবো, তারপর চেয়ারম্যান স্যারের কাছে যাব। রিশাদ স্যার আজ রানীকেও অপমান করছে। ওয়েট, মিনা স্যারের কাছে যেতে হবে না, আমি তোমাকে সমাধান দিচ্ছি। কি সমাধান স্যার? শোনো, তুমি কয়েকদিন ভার্সিটিতে এসো না, আর একটা কাজ করো, ভর্তি বাতিলের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখো, যেটা শুধু আমার কাছে থাকবে। এটা আপনি কি বলছেন? এত কষ্ট করে ভার্সিটিতে চান্স পেয়েছে, শুধুমাত্র একজন স্যারের জন্য স্বপ্নের ভার্সিটিতে পড়বে না? আহা, আমার পুরো কথাটা তো শোনো। অ্যাপ্লিকেশনটা শুধু আমার কাছে থাকবে, রিশাদকে ভয় দেখানোর জন্য। সত্যি সত্যি তো আর ভর্তি বাতিল করছো না। তুমি ভার্সিটিতে আসছো না দেখে রানীর কাছে রিশাদ জিজ্ঞেস করবে তোমার না আসার কারণ। তখন রানী বলবে তুমি আর ভার্সিটিতে পড়বা না। দেখো এতে কাজ হয় কি না। কাজ না হলে চেয়ারম্যান স্যারের কাছে বলো। ওকে স্যার, তাই হবে। আমরা তাহলে আসি। ওকে। সন্ধ্যাবেলা রাজ রানীর সাথে বের হলো। আজ দুজনে একটা নদীর পাড়ে গিয়ে বসলো। রানী, আমার একটা কথা খুব করে জানতে ইচ্ছে হচ্ছে। কি কথা স্যার? পৃথিবীতে মানুষ সত্যি কি বহুরূপী হয়? হঠাৎ এই প্রশ্ন কেন? একজন মানুষ আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এক এক সময় এক এক রূপে আমার সামনে আসে। কেন এই ছদ্মবেশে বলতে পারো? আমি কি করে বলবো? সত্যি তুমি বলতে পারো না? বললাম তো না। রাজ মনে মনে বলে, ছদ্মবেশের অন্তরালের আড়ালে তুমি নিজেকে কতদিন লুকিয়ে রাখতে পারো?
আচ্ছা শোনো, একটা ছেলে একটা মেয়েকে অনেক বেশি অপমান করে কখন? যখন ছেলেটি মেয়েটিকে অনেক বেশি ভালোবাসে। কিভাবে? অপমানের মাঝে ভালোবাসা আসে কোথা থেকে? বলছি, ছেলেটির মেয়েটির উপর একটা অধিকার বোধ জন্ম নেয়। সেই অধিকার বোধ থেকেই মেয়েটির ছোট ছোট ভুলগুলোকে সহ্য করতে না পেরে অপমান করে। হয়তো মেয়েটি ভালোবাসাটা দেখতে পায় না, অপমানটাই দেখতে পায়। হবে হয়তো। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? বেসেছি, অনেক বেশি ভালোবেসেছি। তবে আমার ভালোবাসাটা ছিল একজন অচেনা মানুষকে ঘিরে, যাকে আমি কোনোদিন দেখিও নি। ফেসবুক প্রেম? না স্যার, সে আমার কৈশোর জীবনের ভালোবাসা। আজ বলতে ইচ্ছে করছে না, একদিন সবটা আপনাকে বলবো। তাহলে তোমাদের সেই অচেনা মানুষটি এখন কোথায়? জানি না, তবে একদিন খুব কাছেই ছিল, কিন্তু ভাগ্য আমাকে তাকে এক পলক দেখারও সুযোগ দেয়নি। সে নিজের হাতে আমার স্বপ্নের সাজানো বাগানটা এক নিমিষেই ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে গেল। কারণটা কি জানতে পারি? স্যার পরে বলবো, বললাম তো, এখন বলতে ইচ্ছে করছে না। ওকে, তোমাকে জোর করব না, তবে শোনার অপেক্ষায় রইলাম। স্যার এবার চলেন, অনেক রাত হয়েছে, এখন বাসায় ফেরা যাক। চলো। রাজ বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে রিশাদের কাছে আসলো। কিছু বলবি? বলার জন্যই তো আসলাম। ওকে বল। তুই কি মিনাকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন? আর আমি মিনাকে ভালোবাসতে যাব কোন দুঃখে? প্রশ্নগুলো আমাকে না করে নিজের মনকে কর, উত্তর মনে হয় পেলেও পেতে পারিস। বলে রাজ নিজের রুমে চলে যায়। রিশাদ এবার নিজের মনকে সত্যি সত্যি প্রশ্ন করে বসলো। আমি কি সত্যিই মিনাকে ভালোবাসি? আমি প্রতিদিন ওর সাথে খারাপ ব্যবহার কেন করি? আমি তো এখন আর চাই না ওকে অপমান করতে, কিন্তু তারপরেও কেন ওকে অপমান করি? মন বলছে হ্যাঁ তুমি মিনাকে ভালোবাসো, কিন্তু মস্তিষ্ক বলছে না তুমি মিনাকে ভালোবাসতেই পারো না। মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব যুদ্ধে রিশাদের মাথাটা ঝিমঝিম করছে। এদিকে রাজরানীর কথা ভাবছে। কে এই রহস্যময়ী নারী রানী? এর মাঝে কি এমন রহস্য লুকিয়ে আছে যা আমাকে বলতে পারছে না? তবে আমি শিওর এই হলো আমার স্টুডেন্ট রানী। কিন্তু আমার সাথে লুকোচুরি করছে কেন? আচ্ছা আমিই বা কেন রানীর রহস্য ভেদ করতে চাচ্ছি? আমার জীবনে নারীর অস্তিত্ব শুধু রিয়াতেই আবদ্ধ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেই জায়গাটা রানী দখল করতে চাচ্ছে। অন্যদিকে আমি যে এক নারীর কাছে কাগজে কলমে বন্দি হয়ে আছি, জানি না এর থেকে কবে মুক্তি পাবো। পরদিন সকালবেলা রানী নাস্তা করে একা একা ভার্সিটিতে আসলো। প্রথম ক্লাসটা রিসার্চ স্যারের। একটু পর রিশাদ স্যার ক্লাসে আসলো। ও চারদিকে চোখ বুলিয়ে দেখলো, কিন্তু মিনাকে দেখতে পেল না। এবার রানীকে জিজ্ঞেস করেই ফেললো। রানী, মিনা কোথায়? ওকে যে দেখছি না। স্যার মিনা আর ভার্সিটিতে পড়বে না। রানীর কথা শুনে রিশাদের প্রচণ্ড রাগ হলো। রানীকে দু চারটা কথা শুনিয়েও দিল। ক্লাস শেষ করে রাগে কটমট করতে করতে চলে আসলো নিজেদের রুমে। ভার্সিটিতে পড়বে না মামুর বাড়ির আবদার সামনে পেলে তোলে একটা আছাড় মারতাম। শালির কত বড় সাহস! তুই পড়বি না, তোর গার পড়বে। একবার কাছে পাই তোকে বোঝাবো এই রিশাদ কি চিস। রাজ রিশাদের কথা শুনে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, এই তো লাইনে আসো বাছাধন। তুমি তো মিনার প্রেমে পুরো মজনু হয়ে আছো, শুধু মুখে স্বীকার করতে পারছো না। ঔষধে কাজ হয়েছে, তবে এবার আগুনে ঘি ঢালতে হবে। দেখা যাক কতটা জলে। রাজ, শুনছিস? না বলে শুনবো কি করে, আগে বলবি তো। মিনা নাকি আর ভার্সিটিতে পড়বে না। ভালোই হলো, তুই প্রতিদিন মেয়েটাকে যে হারে প্যারা দিস, আমার মনে হয় বয়ফ্রেন্ডও তার গার্লফ্রেন্ডকে এতটা প্যারা দেয় না। তাছাড়া আবার কি? মিনা গতকাল আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে ভর্তি বাতিলের জন্য। কি? কই সে অ্যাপ্লিকেশন আমাকে দে তো। রাজ অ্যাপ্লিকেশনটা হাতে দিতেই রিশাদ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো আর বলছে, করাচ্ছি তোকে অ্যাপ্লিকেশন। তুই আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস? আমি তো তা হতে দেব না। ওই তুই কি সব উল্টাপাল্টা বকছিস? এখানে ছেড়ে যাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? তা তুই বুঝবি না। রাজ আবার মনে মনে বলে, দোস্ত, তুমি তো ভালোভাবে মিনাতে ডুবে গেছো, কিন্তু নিজেই বুঝতে পারছো না। তোর কাছে রানীর ফোন নাম্বার আছে? না, আমি রানীর ফোন নাম্বার দিয়ে কি করব?
একটা কাজ করতে পারিস, ল্যাপটপের সকল স্টুডেন্টের ডিটেলস সেভ করা আছে, হয়তো সেখানে মিনার ফোন নাম্বার পেলেও পেতে পারিস। রিশাদ একটা মুচকি হাসি দিয়ে রাজকে জড়িয়ে ধরে বলে। থ্যাংক ইউ দোস্ত। রিশাদ ল্যাপটপ থেকে মিনার ফোন নাম্বার নিয়ে নিল। এবার রাজ কৌতূহলবশত রানীর ডিটেলস দেখতে লাগলো। রাজ নামটা দেখেই অবাক হয়ে গেল। পুরো নাম মুহসানা জান্নাত রানী। এবার রাজ পুরোপুরি নিশ্চিত হলো বাইকার রানী হলো ছাত্রী রানী। ফোন নাম্বার দেখে আরো নিশ্চিত। রাজ মনে মনে বলে, ওকে আমি বলবো না যে আমি জেনে গেছি। বাইকার রানী আর আমার ছাত্রী রানী কোনো আলাদা ব্যক্তি নয়, বরং একজন। বিকেলবেলা রিশাদ মিনাকে ফোন করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি তোমার রিশাদ স্যার। সরাসরি অপমান করেও আপনার স্বাদ মেটেনি, এখন ফোন করেও অপমান করতে চান? আমি তো আপনার জন্য ভার্সিটি ছেড়ে দিচ্ছি। কি বললে? তুমি ভার্সিটি ছেড়ে দিবে? আর একবার এই কথা বললে পা ভেঙে রেখে দেব। তুমি কাল ভার্সিটিতে আসবে আর প্রথমে আমার সাথে দেখা করবে। আমি ভার্সিটিতেও আসবো না, আর না আপনার সাথে দেখাও করব না। আমার কথা অন্যথা হলে তোমার কপালে খুব খারাপই আছে। পুরো ভার্সিটিতে তোমার নামে বদনাম করে দিব, সেটা নিশ্চয়ই ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, আসবো। সন্ধ্যা হলে রাজ রানীকে মেসেজ পাঠায়। রানী মেসেজ পেয়ে ফোন ব্যাক করলো। স্যার, আজ আমি আসতে পারবো না, কেন? কারণ আজকে আমি প্রাইভেট কার নিয়ে বের হয়েছি। যে ভাইটা প্রাইভেট কার চালায় সে আজ অসুস্থ, তাই সে আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন তার কারটা চালাই। ও আচ্ছা, এখন তুমি কোথায় যাচ্ছ? বিমানবন্দরের সামনে। যাত্রী নিয়ে কোথায় যাবে? রানী জায়গার নাম বলে রাজ বলে, ওকে, তাহলে তোমার সাথে সেখানেই দেখা হবে। আপনি সেখানে কেন আসবেন? এমনি আসবো। রানী আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। রানী গাড়িতে বসে যাত্রীর জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর একজন এসে গাড়িতে বসলো। রানী গাড়ি চালিয়ে গন্তব্যে আসলো। এবার গাড়ি থেকে রানী আর তার যাত্রী দুজনেই নামলো। রানীর মাথায় হিজাব আর মুখে মাস্ক, তবু যাত্রী রানীকে চিনতে পারলো। রানী তাকে দেখে তো অবাক। আরে অভি, তুই? হ্যাঁ আমি। কিন্তু তুই এই ঢাকা শহরে অ্যাপের মাধ্যমে গাড়ি চালাচ্ছিস, কিন্তু কেন? এমন সময় রাজ এসে হাজির। রাজ অভিকে দেখে বলে, অভি, তুই হঠাৎ কাউকে কিছু না বলে বিদেশ থেকে চলে আসলি? হ্যাঁ ভাইয়া, চলে এসেছি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আপুর কয়েকদিন পর বিয়ে, আমি না এসে থাকি কি করে? তোর বিয়েটা তো হুট করে হয়ে গেল, তাই আসতে পারিনি। কিন্তু ভাই, তুই এতটা কঞ্জুস কেন? আমাকে ভাবের একটা পিক পাঠালে কি তোর বউকে আমি নিয়ে নিতাম? তার মানে তুই আর রাজ স্যার দুই ভাই? হ্যাঁ, কিন্তু তুই ভাইকে চিনিস কি করে? কারণ তোর ভাইয়াও আমার একজন যাত্রী। রাজ মনে মনে বলে, তবু তুমি সত্যি কথাটা বললে না। ও আচ্ছা। আমার একটা প্রশ্ন আছে, তোরা দুজন দুজনকে চিনিস কি করে? রানী হলো আমার স্কুল লাইফের ফ্রেন্ড। ও ক্লাসে ফার্স্ট গার্ল ছিল আর আমি সেকেন্ড। তাহলে রানীর বাড়ি আমাদের গ্রামে? না স্যার, আপনাদের পাশের গ্রামে। আচ্ছা, তাহলে আমি এখন আসি, বাস ছেড়ে দিবে। ভাইয়া, তুই বাড়ি যাবি না? যাব। রাইসার বিয়ে এখন 1 সপ্তাহ দেরি আছে, আমি 2 দিন আগেই এসে পড়ব। ওকে, আমি আসি, বাই। অভি চলে গেলে রাজ রানীর গাড়িতে গিয়ে বসে। রানীও গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি বিবাহিত? হ্যাঁ আমি বিবাহিত, তবে ব্যাচেলার। মানে ঠিক বুঝলাম না। পরে একদিন বলবো। ঠিক আছে স্যার। স্যার, শপিং মলে যাবেন? কেন? কিছু কেনাকাটা ছিল। ওকে চলো, আমি 2 দিন পর গ্রামের বাড়ি যাব, মা বাবা ভাই বোনের জন্য কিছু কেনাকাটা করে আসি। এরপর দুজনে শপিং মলে আসলো। তুমি 2টো শাড়ি পছন্দ করে, একটা আমার বোনের জন্য আর একটা মায়ের জন্য। রানী 2টো শাড়ি পছন্দ করে দিল। এবার রানী 3 পিস দেখতে লাগলো। 2টো 3 পিস পছন্দ করে নিল রানী, কিন্তু রাজ রানীকে বিল দিতে দিল না। রাজ 3 পিসের বিল দিয়ে দিল। স্যার, এটা কিন্তু ঠিক হলো না। আপনি কেন শুধু শুধু আমাকে 3 পিস কিনে দিবেন? ধরে নাও না, এটা তোমার বন্ধুর দেওয়া উপহার। কেন আমাকে তুমি এখনো বন্ধু মনে করতে পারোনি? রানী আর কোনো কথা বলল না। বাকি কেনাকাটা করে দুজনেই চলে গেল দুজনের গন্তব্যে।
পরদিন সকালবেলা রানী আর মিনা ভার্সিটিতে এসে প্রথমে রিশাতের সাথে দেখা করতে যাচ্ছে। স্যার তোকে একা ডেকেছে, আমাকে কেন নিয়ে যাচ্ছিস? ওনার কাছে যেতে ভয় লাগছে, তাই তোকে সঙ্গে নিলাম। মিনার রুমের সামনে এসে বলে, আসবো স্যার? জি আসো। রানী আর মিনা রুমে ঢুকলো। রাজ আর রানী তোমরা দুজন একটু বাইরে যাও। রাজ আর রানী বাহিরে চলে আসলো। রিশাদ চেয়ার ছেড়ে একটু একটু করে মিনার দিকে এগোতে লাগলো আর মিনা পিছোতে লাগলো। রিশাদের মুখে রাগের ছাপ স্পর্শ। হঠাৎ রিশাদ মিনার গালে একটা চর বসিয়ে দিল। চরের শব্দ শুনে রানী আর রাজ পর্দা একটু ফাঁক করে দেখতে লাগলো ব্যাপারটা ঠিক কি হচ্ছে। রিশাদ চর মেরে মিনাকে বুকে জড়িয়ে নিল। তোমার সাহস কি করে হলো আমাকে ছেড়ে যাওয়ার? আর কখনো এই চিন্তা মাথাতেও আনবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এদিকে হঠাৎ রিশাদের এমন কাণ্ডে মিনা পুরো শকড, কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। তাছাড়া এই প্রথম কোনো পুরুষ মানুষ ওকে জড়িয়ে ধরেছে। হার্টবিট দ্রুত বেড়ে চলছে। আবার রিশাদ মিনা কপালে একটা পাপ্পি দিয়ে বলে, যাও এবার ক্লাসে। এদিকে রানী আর রাজ অবাক হয়ে চোখ দুটো রসগোল্লার মতো করে হা হয়ে দুজন দুজনার দিকে তাকাতে গেল। মাথায় মাথায় ঠোকা লাগলো। আউচ! বলে রানীর মাথায় যখনই হাত দিতে যাবে রানী রাজকে থামিয়ে দিয়ে বলে, সরি, বেশি লাগেনি তো? স্যার আমি ঠিক আছি, কিন্তু এদের ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। তোমাকে কি বলবো, আমার তো হজম হচ্ছে না। আসলে রিশাদ চাই কি? মিনা রাগে কটমট করতে করতে রুম থেকে বের হতে গেলে রাজ আর রানীর গায়ে ধাক্কা লাগলে দুজনেই পড়ে যায়, কিন্তু মিনা পড়ল না। তোমরা পড়ে গেলে কি করে? শাকচুন্নি ধাক্কা দিয়ে ফেলে জিজ্ঞেস করছিস পড়ে গেছি কি করে? এবার তোল আমাকে। পারবো না। বলে ভেঙচি কেটে চলে গেল। রাজ কোনো রকম উঠে রানীকে টেনে উঠালো। ধন্যবাদ স্যার। রানী আর মিনা ক্লাসে এসে বসলো। একটু পর রিশাদ স্যার ক্লাসে আসলো, কিন্তু আজ আর রিশাদ মিনাকে কোনো অপমান করলো না। রিশাদ একটু পর পর মিনার দিকে আর চোখে তাকাচ্ছে, আর মিনার এটা দেখে গা জ্বলছে। মিনা মনে মনে গুনে গুনে রিশাদকে 336টা গালি পড়ল। ক্লাস শেষ হলে রিশাদ চলে যায় আর মিনা হাঁপ ছেড়ে বাঁচল। মিনা রিশাদ স্যারের মতিগতি কিন্তু আমার ঠিক লাগছে না। আমারও না, তবে আমার কিন্তু রাজ স্যারেরও মতলব ঠিক লাগছে না। সেও কিন্তু তোর পেছনে আঠার মতো লেগে থাকে। ব্যাপারটা আমিও লক্ষ্য করিনি এমন না, তবে কি জানিস, কাল তার সম্পর্কে একটা তথ্য পেলাম। স্যার বিবাহিত, তাকে জিজ্ঞেস করতেই বলে বিবাহিত ব্যাচেলর। আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। রাজ স্যারটা ভীষণ ঘোরের মানুষ। এমন সময় রাজও ক্লাসে আসলো। কে আবার ঘরের মানুষ? স্যার কেউ না,